আরও ধ্বংসাত্মক প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে ইরান। ট্রাম্পের বাণিজ্য নিষেধাজ্ঞায় অস্বস্তি, কাদের পাশে পাচ্ছে তেহরান। আমেরিকার অর্থ হাতিয়ে রোবোটিক্সে চীনের চমক, বিশ্ববাজারে দাপুটে আধিপত্য, কিভাবে হাতছাড়া মার্কিন সামরিক উদ্ভাবন। অগ্নিকাণ্ডে প্রাণহানির জেরে আবারও আলোচনায় কলকাতার জরাজীর্ণ হোটেলের রমরমা ব্যবসা, উদ্বেগের ছায়া কেন বাংলাদেশে। কারো হুমকিতে অস্ত্র উৎপাদন থেকে পিছু না হটে আরও ধ্বংসাত্মক ও ভয়ঙ্কর প্রতিরোধের হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এই লক্ষ্যে সামরিক সক্ষমতা বৃদ্ধি আর নিখুঁত নিশানায় আঘাত হানতে উন্নত ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়িয়েছে তেহরান। বেড়েছে সামরিক খাতে বিনিয়োগ। বসে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইরানের ওপর নয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা অমান্যকারী দেশগুলোর বিরুদ্ধে কঠিন ব্যবস্থার হুমকি দিয়েছেন তিনি। আমেরিকার এই নিষেধাজ্ঞাকে চীন পাত্তা না দিলেও অন্যদের কি খবর। আমেরিকার সাথে আবার সংঘাত বাঁধলে পুরনো নয়, নতুন এবং আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঙ্কার দিয়েছে ইরান। নিকট ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে এরই মধ্যে সামরিক খাতে বিনিয়োগ বাড়িয়েছে তেহরান। শত্রুর লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে দূরপাল্লার মিসাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়িয়েছে মোস্তফা খামেনির দেশ। বৃহস্পতিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মোহেব্বি এসব তথ্য দেন। তার মতে এবার এমন কোনো অস্ত্র দেখা যাবে না যা অতীতে ব্যবহার করেছে তেহরান। প্রতিরোধ হবে আরও ধ্বংসাত্মক ও ভয়ঙ্কর। এমন সময় তিনি হুঁশিয়ারি দিলেন যখন ইরানকে চাপে ফেলতে অর্থনৈতিক নিষেধাজ্ঞার নতুন খেলায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত ইরান কি ট্রাম্পের এই নয়া চক্রান্তের মোকাবেলা করতে পারবে? নতুন এই বাণিজ্যিক লড়াইয়ে কাদের পাশে পাচ্ছে তেহরান? ইরানকে কাবু করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফন্দি এঁটে বুধবার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শিগগিরই অর্থনৈতিক ডি-ডে বা বিশ্বজুড়ে অর্থনীতির মহাপ্রলয় ঘটানো অভিযান শুরুর হুঁশিয়ারি দেন তিনি। এই বাণিজ্য যুদ্ধে যারা ইরানের পাশে থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্য, বিমানবন্দর অথবা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানকে সহযোগিতা দিলে তারাও ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করবে। এমন অবস্থায় আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তথাকথিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অভিযান দিয়ে যুক্তরাষ্ট্র আবারও নিজেদের পরাজয় ডেকে আনছে বলে সতর্ক করেন তিনি। মুসলিম বিশ্বের দেশগুলোকে আমেরিকার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আরাকচি। আর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এরই মধ্যে 2 দফায় পরাজয়ের স্বাদ পেয়েছে আমেরিকা। এখন নতুন অভিযানের নামে ডোনাল্ড ট্রাম্প তার মিত্রদের কাছে সাহায্য ভিক্ষা চাচ্ছে। আরও বড় পরাজয়ের জন্য আমেরিকাকে প্রস্তুত থাকার হুমকি দিয়েছেন গারিবাবাদি। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক হুমকির প্রতিক্রিয়ায় একে পাত্তা দেয়নি চীন। বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞা আর চাপ সৃষ্টি করে কোনো সমস্যার সমাধান হবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বলেছেন, এই সমস্যার একমাত্র সমাধান হতে পারে কূটনৈতিক প্রচেষ্টা। সেজন্য মধ্যস্থতাকারী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে সৌদি আরবের জন্য আরো কষ্টদায়ক হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বাহিনী। সানার আন্তর্জাতিক বিমানবন্দর এবং হুদাইদা বন্দরে সৌদি হামলার প্রতিশোধ নিতে এ হুমকি দিল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। হুঁশিয়ারি করে বলা হয়েছে, হুথিদের নতুন লক্ষ্য হবে সৌদি আরবের দক্ষিণ সীমান্ত অঞ্চল। এমনকি প্রয়োজনে বৃহৎ পরিসরে স্থল অভিযানের হুমকিও দিয়েছে হুথি বাহিনী। কথায় আছে, চীনা বুদ্ধির জুড়ি মেলা ভার, কইয়ের তেলে কই ভাজার বহুল প্রচলিত প্রবাদটি আবারও বাস্তবে করে দেখালো বেইজিং। সামরিক ও বাণিজ্য খাতে চিরচেনা প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের অর্থ খরচ করে বৈশ্বিক প্রযুক্তি খাতে দেখাচ্ছে চীনের তাক লাগানো উন্নয়ন। আমেরিকার সামরিক বাহিনীর দেয়া অর্থ বিনিয়োগ হচ্ছে গবেষণা আর উদ্ভাবনে। ফলাফল হিসেবে চীনের হাতের মুঠোয় এখন বিশ্বের রোবট বাজারের একচ্ছত্র আধিপত্য। কিভাবে শত্রুর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার কৌশল বাস্তবায়ন করল বেইজিং? কিভাবে হাতড়ে নিল মার্কিন সামরিক উদ্ভাবন? যুক্তরাষ্ট্রের টাকায় রোবট বানিয়ে বিশ্ব কাঁপাচ্ছে চীন। মার্কিন সামরিক বাহিনীর গবেষণাকে অস্ত্র বানিয়ে আন্তর্জাতিক বাজার নাড়িয়ে দিচ্ছে বেইজিংয়ের বিজ্ঞানীরা। আমেরিকার কোটি কোটি ডলারের রিসার্চ থেকে বের হওয়া নকশা কাজে লাগিয়ে বাজিমাত করেছে চীনা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্স। চীনের সেনাবাহিনী এর মধ্যেই রোবটের পিঠে পিস্তল ও রকেট লঞ্চার বসিয়ে শুরু করে দিয়েছে সামরিক মহড়া। অথচ কম খরচে মানসম্মত রোবট তৈরি করতে না পেরে চীনের বানানো রোবটই কিনতে বাধ্য হচ্ছে আমেরিকা। কিন্তু বিশ্ব রোবট বাজারে মার্কিন শক্তিকে কিভাবে টেক্কা দিচ্ছে বেইজিং?
চীন এখন পর্যন্ত যতগুলো 4 পা বিশিষ্ট রোবট বানিয়ে সফল হয়েছে তার সবগুলোর মূল প্রযুক্তি আমেরিকার। রোবট বানানোর একদম নতুন এই পদ্ধতি আমরা শিক্ষা জীবনে গবেষণার মাধ্যমে তৈরি করেছিলাম। আমাদের গবেষণাপত্রগুলো প্রকাশ হওয়ার পর চীনা কোম্পানি ইউনিট্রি সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো সেসব খুব গভীরভাবে বিশ্লেষণ করে। যুক্তরাষ্ট্রের গবেষণা কাজে লাগিয়ে নিজেদের শক্তিশালী কারখানা ও সাপ্লাই চেইনের মাধ্যমে ব্যাপক হারে উৎপাদন শুরু করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের কোম্পানিগুলো রোবটের বাজার দাপিয়ে বেড়াচ্ছে। আমেরিকার বিজ্ঞানীদের দাবি, বহু বছর ধরে হাড়ভাঙা খাটুনি খেটে এসব 4 পায়ের রোবট প্রযুক্তি আবিষ্কার করেছেন তারা, কিন্তু বাজারে আনার আগেই বাজিমাত করে দিয়েছে চীন। কম খরচে দ্রুত রোবট বানিয়ে যুক্তরাষ্ট্রকে টেক্কা দেয় দেশটি। মার্কিন গবেষকদের দাবি, চীনের তৈরি রোবটের নকশা তাদের আবিষ্কারের সঙ্গে হুবহু মিলে যায়। বর্তমানে আমেরিকার তৈরি এমন এক একটি রোবটের দাম $1.5 লাখ বেশি, অথচ চীন সেই একই রোবট বিক্রি করছে মাত্র $1,600। আমি জোর দিয়ে বলতে চাই, এই প্রযুক্তির মূল ভিত্তি তৈরি হয়েছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে। এর খরচ জুগিয়েছে আমেরিকার সাধারণ করদাতারা, অথচ দুর্ভাগ্যজনকভাবে সেই প্রযুক্তির সুবিধা তুলে নিচ্ছে চীনের কোম্পানিগুলো। তারা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি রোবট বিশ্ববাজারে সরবরাহ করছে। চীনা রোবটের তুলনামূলক কম দাম ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থার সামনে মার্কিন কোম্পানিগুলো যেন কোণঠাসা হয়ে পড়েছে। প্রযুক্তি গোপন রেখে নয়, বরং কম খরচে দ্রুত সেগুলো বানিয়ে বাজারে আনাই আসল সফলতা। বিশ্বকে সেটাই বুঝিয়ে দিচ্ছে বেইজিং। রোবোটিক্স শিল্পে চীনের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের বিশাল উৎপাদন সক্ষমতা। চীনের সুবিশাল উৎপাদন ব্যবস্থা ও কারখানাগুলোতে চমৎকার পরিবেশ রয়েছে। রোবট বানানোর জন্য প্রয়োজনীয় সব খুচরা যন্ত্রাংশ খুব কম খরচে দিতে পারে তারা। চীনের সামরিক রোবোটিক্স প্রযুক্তি তাদের বহুমুখী উৎপাদন ব্যবস্থার উপর ভর করেই এত দূর এগিয়েছে। অন্যদিকে নিজস্ব উৎপাদন খাত মারাত্মকভাবে ধসে পড়ার কারণে পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র, আর এর নেতিবাচক প্রভাব সরাসরি মার্কিন নিরাপত্তা সংক্রান্ত খাতের উপরও পড়ছে। আমেরিকার $1 বিলিয়ন গবেষণা কিংবা শক্তিশালী AI মডেল সবকিছুই এখন চলে যাচ্ছে চীনের হাতে। যে কোনো আইডিয়াকে কম খরচে দ্রুত বাজারজাত করার কৌশল হয়ে উঠেছে বেইজিংয়ের মূল হাতিয়ার। আর সেই শক্তিতে ভর করেই প্রযুক্তির বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন তৈরি করছে নিজের একচ্ছত্র রাজত্ব। কলকাতায় নিউ মার্কেট এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানির পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের পাশাপাশি উদ্বেগ ছড়িয়ে পড়েছে বাংলাদেশিদের মধ্যেও। কারণ চিকিৎসা বা ভ্রমণের জন্য কলকাতা গেলে এসব হোটেলে রাত্রিযাপন নিত্য নৈমিত্তিক এক বিষয়। মর্মান্তিক এই দুর্ঘটনার পর আবার আলোচনায় কলকাতার মিনি বাংলাদেশের অলিগলিতে জরাজীর্ণ ভবনে চলমান হোটেল ব্যবসা। ভবনগুলোর সুরক্ষা নিয়ে কি বলছে ভারতের গণমাধ্যম? এমন অবস্থায় কলকাতায় যেতে অপেক্ষমান বাংলাদেশিরা কতটা নিরাপদ? কলকাতার মার্কুই স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট কিংবা নিউ মার্কেট এলাকা, যেখানে পা রাখলেই মনে হয় যেন ঢাকারই কোনো অলিগলি। কিন্তু যে মিনি বাংলাদেশের অর্থনীতি, হোটেল, লজ আর ব্যবসা চাঙ্গা থাকে বাংলাদেশি পর্যটক ও রোগীদের টাকায়, সেখানেই আজ বাংলাদেশি নাগরিকদের জীবন চরম অনিরাপদ। নিউ মার্কেট কলকাতার সবচেয়ে ব্যস্ত এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি, যেখানে অলিতে গলিতে গড়ে উঠেছে হোটেল ও লজ। বাংলাদেশ থেকে চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে কলকাতায় যাওয়া অনেকেই এসব হোটেলে রাত্রি যাপন করেন। 19 আগস্ট ভোর রাতে তেমনই এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের 4টি ইঞ্জিন এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা হোটেলটি থেকে প্রায় 60 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে ভবনের ভেতর থেকে 9 জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ 9 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 6 জন। মৃতদের মধ্যে 8 জনই বাংলাদেশের বাসিন্দা বলে দাবি করেছে পুলিশের একটি সূত্র। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হোটেলের একটি এসি বিস্ফোরণের জেরে সূত্রপাত ঘটে আগুনের। এই ঘটনায় শোকবার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে পোস্ট করা এক এক্স বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সেই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। পাশাপাশি দমকলের তরফ থেকে স্বপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। তবে সব ছাপিয়ে প্রশ্ন উঠছে কলকাতার নিউ মার্কেট এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। অগ্নিকাণ্ডের পর ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা আলোচনায় এসেছে। অভিযোগ উঠেছে জরাজীর্ণ ভবনটিতে চলছিল হোটেলের রমরমা ব্যবসা, কিন্তু মানা হচ্ছিল না অগ্নি নিরাপত্তা সহ সুরক্ষা সংক্রান্ত কোনো নিয়ম। 20 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। শুধু এই হোটেল নয়, মিনি বাংলাদেশ খ্যাত পুরো এলাকার চিত্রও একই রকম। এমন বহু ভবন রয়েছে যেগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে। ভবনগুলোর ভেতরে ওপরের তলাগুলোতে যাওয়ার জন্য রয়েছে সরু সিঁড়ি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরনো ও স্যাঁতস্যাঁতে এসব ভবনে দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসা চলছে। ঘিঞ্জি ভবনগুলোর প্রতি তলায় আলাদা আলাদা নামে আবাসিক হোটেল খোলা হয়েছে। বেশিরভাগ ভবনেই কলকাতা পৌরসভার বিল্ডিং প্ল্যানের নিয়ম মানা হয়নি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার কথা ছিল যাদের, তারা এখন ফিরছেন কফিনে বন্দী হয়ে। ফলে ভবিষ্যতে চিকিৎসার প্রয়োজনে যাওয়া বাংলাদেশিরা সেখানে কতটা নিরাপদ বোধ করবেন সে প্রশ্ন থেকেই যায়। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ আশেপাশের শহরে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 33 জন। এমন সময় এ হামলা হলো যখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল ঘাটতিতে হিমশিম খাচ্ছে ইউক্রেন। স্থানীয় সময়ে বৃহস্পতিবার ভোরে রুশ হামলায় ইউক্রেনের একাধিক আবাসিক ভবন আর গাড়িতে আগুন ধরে যায়। হামলায় একটি শিশু হাসপাতাল ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে অবশ্য কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো দাবি করেন রুশ মিসাইল ইউক্রেনের দুটি জ্বালানি অবকাঠামোতেও আঘাত হেনেছে। ফায়ার সার্ভিস কর্মীদের কয়েক ঘন্টা চেষ্টায় আবাসিক ভবনগুলোর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ভেতর থেকে জীবিত কয়েকজনকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়। রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল ফুরিয়ে আসায় উদ্বেগও জানান তিনি। জ্বালানি অবকাঠামোতে রুশ হামলা অব্যাহত থাকলে আসছে শীতে বাসিন্দারা বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তিতে পড়বেন বলে আগাম সতর্কবার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মঙ্গল গ্রহের মতো আগ্নেয়ভূমি স্পেস স্যুট পরে মহাকাশচারীর মতো ঘোরাঘুরি কিংবা চোখের সামনে রকেট উৎক্ষেপণ মহাকাশ কর্মসূচির সাথে যুক্ত নন এমন অতি সাধারণ মানুষের পক্ষে কি বিশেষ এই অভিজ্ঞতা নেওয়া সম্ভব? তাও আবার পৃথিবীতে বসে। এমন স্মরণীয় অভিজ্ঞতা নিতে হলে যেতে হবে বিশেষ এক অঞ্চলে, যার অবস্থান বাংলাদেশ থেকে 5000 কিলোমিটার দূরে। পরনে নভোচারীদের পোশাক স্পেস স্যুট, পিঠে লাইফ সাপোর্ট ব্যাকপ্যাক। আশেপাশের পরিবেশ দেখে মনে হবে যেন চাঁদ বা মঙ্গল গ্রহে ঘুরে বেড়াচ্ছেন দুই মহাকাশচারী। তবে কয়েক সেকেন্ড পরেই পাল্টে যায় পুরো দৃশ্যপট। ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে ভিন গ্রহের মতো জায়গাটি আমাদেরই চিরচেনা পৃথিবী। কিন্তু দ্বিধায় ফেলে দেওয়ার এই এলাকাটি কোথায়? চাইলেই কি যাওয়া যাবে সেখানে? নেওয়া যাবে ভিন গ্রহে ঘুরে বেড়ানোর মতো অনুভূতি? পৃথিবীর বাইরের গ্রহগুলোর পরিবেশ কেমন হতে পারে সাধারণ মানুষকে সেই অভিজ্ঞতা দিতে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার উলানহাদা আগ্নেয়গিরি ভূতাত্ত্বিক পার্কে কালো আগ্নেয় পাথরের বিশাল এলাকাটি সাজানো হয়েছে মঙ্গল গ্রহের আদলে। আশ্চর্য এই আগ্নেয়ভূমির অবস্থান বিস্তীর্ণ তৃণভূমির মাঝে। কালো ব্যাসল্ট পাথর, আগ্নেয়গিরির জ্বালামুখ আর অনুর্বর পাথুরের দৃশ্য দূর থেকে দেখে মনে হবে মঙ্গল গ্রহই যেন পৃথিবীর বুকে নেমে এসেছে, যাকে ঘিরে গড়ে উঠেছে মহাকাশ থিমের পর্যটন কেন্দ্র, যেখানে পর্যটকেরা স্পেস স্যুট ভাড়া করে আগ্নেয়গিরির পাথুরের ঢালে হাঁটেন, মহাকাশচারীর মতো পোজ দিয়ে ছবি তোলেন, ভিডিও করেন। একসময় চীনের মহাকাশযান উৎক্ষেপণ করা হতো গোপনে দূরের কোনো মরুভূমির ঘাঁটি থেকে, কিন্তু পরিস্থিতি এখন পাল্টে গেছে। আমেরিকার সাথে চীনের মহাকাশ প্রতিযোগিতা যত বাড়ছে, রকেট উৎক্ষেপণও তত বেশি দেখার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। 1960 সালে প্রথম রকেট উৎক্ষেপণের পর থেকে চীনের মহাকাশ কর্মসূচিতে যুক্ত হচ্ছে একের পর এক বড় সাফল্যের পালক। 2003 সালে প্রথমবার মানুষবাহী নভোযান পাঠায় মহাকাশে। নভোযান থেকে বের হয়ে প্রথমবার মহাকাশে ভাসার নজির গড়ে 2008 সালে। আর 2022 সালে নিজস্ব মহাকাশ স্টেশন নির্মাণের কাজ শেষ করে বেইজিং।
চীনের মহাকাশ অভিযানের সাফল্য এখন আর শুধু বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, সাধারণ মানুষের জীবনেও এর প্রভাব পড়ছে। সিনেমায় ফুটিয়ে তোলা হচ্ছে চীনের মহাকাশ অভিযানের সাফল্যের গল্প, প্রদর্শনী হচ্ছে জাদুঘরে, এমনকি গড়ে উঠছে মহাকাশ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রও। মহাকাশ এখন চীনের জনগণের কাছে এক ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতায় পরিণত হয়েছে। মহাকাশে যাওয়ার অনুভূতি কেমন তা অনুভব করতে আমরা ছুটির দিনে এই আগ্নেয়গিরি অঞ্চলে এসেছি। আগে মহাকাশ গবেষণা খাত আমাদের নাগালের বাইরে বলে মনে হতো, কিন্তু এখন এদেশের মহাকাশ অভিযান প্রকল্পগুলো দ্রুত এগিয়ে যাওয়ায় আমাদের মতো সাধারণ মানুষও মহাকাশে যাওয়ার অনুভূতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। চীনের মহাকাশ প্রযুক্তির এই উন্নয়নে আমরা গর্বিত। মহাকাশকে কেন্দ্র করে আরেক ধরনের আয়োজন দেখা যায় বেইজিংয়ের সংজুয়াং শিল্প এলাকায়। সেখানে রয়েছে ঘুমন্ত এক নারী মহাকাশচারীর ভাস্কর্য, নাম রোজোন্যান্স। নারী চরিত্রটি ৩৩ বছর বয়সী সায়েন্স ফিকশন লেখক ইয়াং ওয়ানটিয়েং এর একটি উপন্যাসের প্রধান চরিত্র, যার নাম চেন জিলান। উপন্যাস অনুযায়ী গল্প লেখার সময় থেকে ১০০ বছর পর চেন পুরো মহাবিশ্ব ঘুরে দেখার এক অভিযানে বের হবেন। আমি বিশ্বাস করি মহাকাশ এবং মহাবিশ্বে কি থাকতে পারে সে বিষয়ে প্রত্যেক মানুষই অত্যন্ত কৌতূহলী। এই বিষয়টি আমাকে দৈনন্দিন জীবন থেকে বেরিয়ে এসে কল্পনার জগতে প্রবেশ করতে উৎসাহ জুগিয়েছে। এ কারণেই আমি সৃষ্টির জন্য এই ধরনের বিষয় বেছে নিয়েছি। তবে শুধু কাল্পনিক মহাকাশ নয়, চীনে সত্যিকারের রকেট উৎক্ষেপণ দেখা এখন অনেকের কাছে ছুটির দিনের বিনোদন হয়ে উঠেছে। তবে সবসময় উৎক্ষেপণ পরিকল্পনা অনুযায়ী সফল হয় না। গত ১০ আগস্ট চীনের হাইনান দ্বীপের ওয়েনচাং স্পেস লঞ্চ সাইট থেকে লং মার্চ 7A রকেট উৎক্ষেপণ করা হয়। রকেটটি আকাশে উঠে রাতের অন্ধকার আলোকিত করে ফেললে উপস্থিত মানুষ উল্লাসে চিৎকার করে ওঠেন। কিন্তু কয়েক মুহূর্ত পরই রকেটটিতে অপ্রত্যাশিত বিস্ফোরণ ঘটে। কয়েক ঘন্টা পর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমও বিষয়টি নিশ্চিত করে, যদিও সৈকতে থাকা অনেক মানুষ তখনও বুঝতে পারেননি আসলে কি ঘটেছে। উল্টো আকাশে আগুনের দৃশ্য দেখে তারা আরও বেশি উল্লাসে মেতে ওঠেন।